নমস্কার। পূর্ব কথার পরে টুইনশিপ মিডিয়ার আজকের নিবেদন খয়েরি সুতোর দ্বিতীয় পর্ব, জীবন যেমন। লেখক বিকাশ বরের লেখা পঞ্চম উপন্যাস খয়েরি সুতোর, যার অডিও স্টোরি আমাদের এই টুইনশিপ মিডিয়ার ব্যানারে আসছে। যারা যারা এখনো অবধি খয়েরি সুতোর প্রথম এপিসোডটি শোনেননি, তাদের জন্য পাশের আই বাটনে ভিডিও লিঙ্কটি দেওয়া রইল, অবশ্যই শুনে নেবেন। গল্প পাঠে আমি অঙ্কিতা, অডিও পোস্ট প্রোডাকশন সৌজন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় এপিসোড, জীবন যেমন। অবসর জীবন কি ঝরা পাতার দিন, নাকি অলস জীবন যাপনে কড়িকাঠ গোনার দিন, নাকি জীবনের নতুন অধ্যায়ে নতুন করে বাঁচার সময়? সকালের নরম রোদ জানালা গলে অবনীর গায়ে এসে পড়েছে। কদিন আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, বাতাসে হালকা হিমেল পরশ। রোদটা বেশ ভালো লাগছে অবনীর। জীবন তো একটা বৃহৎ উপন্যাস, সেই উপন্যাসের পাতা উল্টে ফেলে আসা অধ্যায়গুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে আজ। অবনী ভৌমিক, বাস্তবের মাটিতে পা ফেলে এগিয়ে যাওয়ার মানুষ। সরকারি চাকরি থেকে সদ্য অবসর নিয়েছেন। দেখলে বয়স বোঝা যায় না। শক্তপোক্ত চেহারা, মেদহীন টানটান চামড়া। বিশাল বারান্দাটার এক কোণে টেবিলের উপর রাখা প্রকাণ্ড একটা ডায়েরির বুকে ঝুঁকে আছেন অবনী, যেন জীবনের হিসেব নিকেশের অঙ্ক মেলাতে বসেছেন তিনি। জীবনে চলার পথের প্রতিটি আঁকেবাঁকে, প্রতিটি মুহূর্তে জীবনকে নতুন করে চিনেছেন। ভালোভাবে বাঁচতে অর্থের প্রয়োজন, সেই অর্থকে পরমার্থ ভেবেছেন চিরকাল। নিজের চোখে অভাব, অনটন, দুর্দশার করাল ভয়াল রূপ দেখেছেন। টাকা না থাকলে জীবন ফাঁকা। পয়সাকে ঈশ্বর জ্ঞানে পুজো করেছেন, সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে। হাওড়ার ধুলাগড়ের এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম, বেড়ে ওঠা। বাবা হাওড়ার একটা জুট মিলের লেবার ছিলেন। 2 ছেলে নিয়ে 4 জনের অভাবের সংসার। সংসারে অভাব ছিল, অনটন ছিল, কিন্তু অভিযোগ অনুযোগ ছিল না। দিবাকর বাবুর সংসারে সুখ ছিল, শান্তি ছিল। ছেলেরা পড়াশোনায় ভালো, সামর্থ্যের বাইরে গিয়ে ছেলেদের ভালো স্কুলে পড়িয়েছেন। অবনী দেখেছেন বাবা মা নিজেরা না খেয়ে তাদের পেট ভরিয়ে খাইয়েছেন, চলার মতো পোশাক পরিয়েছেন। পয়সা নিরাপত্তা আনে, সুখের জন্য পয়সা দরকার, একথা জীবন থেকে অনুভব করেছেন অবনী। দিবাকর বাবু বড় আশায় বুক বেঁধেছিলেন, ছেলেরা লেখাপড়া শিখে সরকারি চাকরি করবে, খুঁড়িয়ে চলা সংসারটা কোমর সোজা করে দাঁড়াবে। বড় ছেলে ধরণী যখন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল, সেই বুক চাপা আশা স্বপ্ন পূরণের আলোক শিখা হয়ে জ্বলে উঠল। মানুষ গড়েন, ভগবান ভাঙেন। দিবাকর বাবুর বোধহয় সেই আলোক শিখা দেখার কপাল ছিল না। অদৃষ্ট নীরবে হাসে। ধরণীর মাধ্যমিক পাশের 7 মাসের মাথায় তার বাবা মা দুজনেই ডেঙ্গুর আক্রমণে ইহলোক ত্যাগ করে স্বর্গাধামে চলে গেলেন। ধরণী আর অবনী একেবারে অনাথ হয়ে গেলেন অকস্মাৎ। অন্ধকার ঘনিয়ে এলো ধরণী আর অবনীর পৃথিবীতে। যে মানুষ দুটোকে নিয়ে তাদের পথ চলা, সেই মানুষ দুটো আকাশের তারা হয়ে গেলেন। অবনী মাঝে মাঝে রাত্রিবেলা ছাদে উঠে তারা দেখেন। অজস্র তারার ভিড়ে কোন দুটো তারা তার বাবা মা? নিরন্তর খুঁজে বেড়ান তিনি। সময় কারো অপেক্ষা করে না। কে গেল আর কে এলো, এসব সময়ের চলার পথে বাধা হতে পারে না। যারা আছে তাদের বেঁচে থাকতে হবে। ধরণী দেখলেন সামনে অকুল সমুদ্র, সীমাহীন অনন্ত জলরাশি। খড়কুটোর মতো ভাসতে ভাসতে যদি সবুজের রেখা পাওয়া যায়, বাঁচার সামান্যতম ভরসা। ভগবান পূর্ণাঙ্গ হাত পা দিয়েছেন, তাকে কাজে লাগাতে হবে। এই মুহূর্তে একটাই পথ দেখতে পেলেন ধরণী, বাবার রেখে যাওয়া চাকরি। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? অনেক ধরে জোট মিলে বাবার চাকরিটা পেলেন ধরণী ভৌমিক। অল্প হলেও
কিছু টাকা মাসান্তে আসবে। ভাইয়ের পড়াশোনায় অবহেলা করা চলবে না। অবনী দাঁড়িয়ে গেলে তার স্বপ্ন পূরণ হবে। ভোর ভোর ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে ভাইকে খাইয়ে স্কুল পাঠিয়ে নিজে ডিউটিতে বেরোতেন ধরণী। অবনী দাদার এই অক্লান্ত পরিশ্রম দেখতেন আর মনে মনে প্রতিজ্ঞা করতেন, যেভাবেই হোক একটা সরকারি চাকরি পেতে হবে তাকে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উঠে পড়ে লাগলেন একটা চাকরির জন্য। ধরণী ভাইকে আরও পড়তে বললেন। মাস্টার্স না করলে ভালো চাকরি হবে না। অবনী দাদার কথা শোনেননি। 1 বছরের চেষ্টায় একটা সরকারি চাকরি পেয়ে গেলেন অবনী। সে সময় কর্পোরেট সংস্থায় সরকারি চাকরির থেকে ভালো বেতন ছিল। তবুও অবনী সরকারি চাকরির দিকে ঝুঁকেছিলেন। তিনি বুঝেছিলেন সরকারি চাকরি হলো সোনার ডিম পাড়া হাঁস, একদিন সোনা ফলবেই। টাকার অভাবে যে কষ্ট, যে দুর্দশা, যে দুরবস্থা তিনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, তার পুনরাবৃত্তি আর চাননি অবনী। যেভাবেই হোক টাকা জমাতে হবে। টাকা দিয়ে সুখকে কিনবেন তিনি। যে সুখ তার বাবা মা দাদা পাননি, সেই সুখ তিনি টাকা দিয়ে কিনবেন। প্রতিটি পাই পয়সার হিসেব করেন অবনী। 5 টাকার জন্য 5 মাইল হেঁটে যেতে কসুর করেন না। 1 সেট জামা প্যান্টে বছরের পর বছর চালিয়ে দিতেন নির্বিকারভাবে। অফিসে তার এই কৃপণতা নিয়ে সহকর্মীরা হাসাহাসি করেন, পিছনে কিপটে বলে টিপ্পনি কাটেন, এমনকি সামনেও। মাইনে পেয়ে অল্প কিছু টাকা দাদার হাতে তুলে দিতেন অবনী, বাকিটা জমাতেন। মানি বিগেটস মানি, মানি ইজ হানি। অবনী প্রতিদিন জমার ঘরের দিকে তাকিয়ে থাকেন। তিল থেকে তাল হয়, হাজার লাখ হবে, লাখ কোটি হবে। কেউ বলতে পারবে না ছেলেটার বড় কষ্ট। অবনী দেখলেন সরকারি চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে সততা, নিয়মানুবর্তিতা, কর্মদক্ষতা এসবের বিশেষ কদর নেই। সিনিয়র কেউ রিটায়ার করলে সিনিয়র মোস্ট জুনিয়র প্রমোশন পায়। বছরের মাথায় অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে, সে নামকে বাঁচতে। এখানে ভালো কাজের কোনো মূল্যায়ন নেই। প্রায় সবার রিপোর্ট হয় আউটস্ট্যান্ডিং, নয় ভেরি গুড। সিনিয়রিটি লিস্টে একেবারে নিচের দিকে তার নাম। সামনে যারা আছেন তাদের বয়স কম, কবে প্রমোশন পাবেন ভগবান জানেন। অবনীর মনে আছে এলডিসি থেকে ইউডিসি হতে 10 বছর লেগে গিয়েছিল। 35 বছরের সার্ভিস লাইফে মাত্র 3টি প্রমোশন পেয়েছেন তিনি। কথায় বলে, যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি। অবনী টাকার পিছনে দৌড়চ্ছেন আর টাকা এসে ধরা দিচ্ছে তাকে। অবনী দেখলেন মাসের শেষে বেশ কিছু এমপ্লয়ি ওর কাছে টাকার জন্য হাত পাচ্ছে। অবনীর কাছে এটা একটা সুযোগ। সুযোগটা কাজে লাগালেন তিনি টাকা ধার দিলেন 2% সুদের বিনিময়ে। টাকায় টাকা আসতে লাগলো। খোলা বাজারে সুদে টাকা খাটতে লাগলো। খবরটা চাউর হয়ে গেল এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে। বিভিন্ন কারণে কর্মচারীরা আসতে লাগলেন অবনীর কাছে। মাস গেলে মোটা অঙ্কের টাকা আসতে লাগলো। অবনী একসময় দেখলেন আসলের থেকে সুদের অঙ্ক অনেক বেশি। মাস গেলে যা মাইনে পান সুদের অঙ্কটা তার থেকেও বেশি। সুশান্ত অবনীর বন্ধু কাম কলিগ। সে অবনীর সুখে দুঃখে সব সময় পাশে থাকে। একদিন সুশান্ত বলল, টাকা যে এভাবে ছড়াচ্ছিস, হিসেব রাখিস কিছু? সরকারি অফিসে কাজ করিস, এটা অ্যান্টি গভর্নমেন্ট পলিসি। কেউ টাকা মেরে দিলে ঝাড়ে মূলে শেষ হয়ে যাবি। অবনী হেসেছিলেন, বলেছিলেন, যে টাকার খোঁজে থাকে তার চোখ সাধারণের মতো নয়। আমি সবাইকে টাকা ধার দিই না, আমার চোখ মানুষ চেনে। আমার কতগুলো অলিখিত ক্রাইটেরিয়া আছে, যারা সেসব ফুলফিল করে তারাই টাকা পায়। ঘাবড়াস না, এখন আমি মাছের তেলে মাছ ভাজছি। চাকরির 5 বছরের মাথায় দুটো ভালো খবর পেলেন অবনী। প্রথমটা দাদার বিয়ে, আর দ্বিতীয়টা একটা বাড়ির সন্ধান।
বাড়ির খবরটা সুশান্ত এনেছিল। সুশান্ত শুধু সহকর্মী নয়, প্রাণের বন্ধু। দাদার পর এই একমাত্র মানুষ যে তাকে বোঝে, সব সময় তার ভালোটাই চায়। সুশান্ত বলেছিল, আমাদের সিথি এলাকায় একটা বাড়ি বিক্রি হচ্ছে, মনের মতো বাড়ি, এলাকার সেরা বাড়ি। ভদ্রলোক বাড়িটা বিক্রি করে চলে যাবেন, দেখতে পারিস। মনে মনে একটা বাড়ির খোঁজে ছিলেন অবনী। দাদা বিয়ে করছে, এরপর সংসার বাড়বে। তাছাড়া অত দূর থেকে অফিস করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। কম পয়সায় কলকাতায় একটা বাড়ি পেলে খুব সুবিধা হয়। কথায় কথায় বাড়ির ব্যাপারটা একদিন বলেছিলেন সুশান্তকে। সেই সুযোগটা আজ এলো। কত দাম বলছেন? জানতে চাইলেন অবনী। মুখোমুখি কথা বললে জানা যাবে। সামনের রবিবার আমার বাড়িতে আয়, দুজনে কথা বলে নেব। সুশান্তর বাড়ি থেকে 12-13 মিনিটের হাঁটা পথ ব্যানার্জিপাড়া মোড়। মোড়ের মাথায় রাস্তার গা ঘেঁষে বাড়িটা। সুশান্তের বাইকে চড়ে বাড়িটা দেখতে এসেছিলেন অবনী। রাস্তার পাশে একটা দোকানের গায়ে বাইকটা পার্ক করে সুশান্ত বলল, বেশি দেরি করা যাবে না। পছন্দ হলে এবং দরদামে পোষলে আজই কথা ফাইনাল করব। রাস্তার বাঁকটা পেরিয়ে সুশান্ত হাত তুলে দেখিয়ে বলল, ওই দেখ তোর বাড়ি। তোর বাড়ি কথাটা কেমন হেয়ালির মতো লাগলো অবনীর কাছে। বাউন্ডারি দেওয়ালের বাইরে থেকে বাড়িটা দেখে অবনী স্তব্ধ হয়ে গেলেন। দোতলা বাড়িটা গাছগাছালির আড়ালে থেকে তাকে যেন দেখছে, হাত বাড়িয়ে ডাকছে। চলতে চলতে দাঁড়িয়ে পড়লেন তিনি। চল চল ফিরে যাই। মানেটা কি? সুশান্তর চোখে মুখে অবাক বিস্ময়। এ বাড়ি কেনার সামর্থ্য আমার নেই, শুধু শুধু সময় নষ্ট। চল না, এসেই যখন পড়েছি শেষটা দেখে আসি। কার কপালে কি লেখা আছে কেউ জানে না, আর জানে না বলেই পৃথিবী এত রহস্যময়। না হলে না হবে, আমাদের কিছু হারানোর নেই। সুশান্ত এক দার্শনিকের মতো কথাগুলো বলল। প্রায় 8 ফুট উঁচু পাঁচিল বাড়িটার চারপাশ ঘিরে রেখেছে। সেই পাঁচিলের মাঝ বরাবর একটা পেল্লাই গেট। বিশাল সেই লোহার গেটটা ভেজানো ছিল। এত বড় গেট কোনো দিনও দেখেননি অবনী। গাড়ি ঢোকার জন্য বড় গেট হতে পারে, তা বলে এত বড় গেট? কটা গাড়ি একসঙ্গে ঢোকে এ বাড়িতে? বিস্ময়ে থ হয়ে যান তিনি। মনে মনে হাসল অবনী। বেয়াক্কেলে না হলে এ বাড়ি কেনার জন্য সে আসে? 2 পয়সার কেরানির কত স্বাদ, এ যেন কুজোর চিত হয়ে শোবার শখ। গেট ঠেলে ভিতরে ঢুকলো দুজনে। দোতলা বাড়ি, আশপাশের অন্যান্য দোতলা বাড়ি ছাড়িয়ে মাথা তুলে আছে সগর্বে। প্রায় 3 তলা বাড়ির সমান উচ্চতা। স্থাপত্য শৈলীতে রোমান স্থাপত্যের ছাপ। দেখলে আগেকার দিনের নবাব বাদশার বাড়ি বলে মনে হয়। ইতিহাস বইয়ের পাতায় এমন বাড়ির ছবি দেখা যায়। সদর দরজার বাম দিকে কলিং বেলের সুইচে হাত রাখল সুশান্ত। মাঝবয়সী এক ভদ্রমহিলা দৌড় করে নিচে নেমে এলেন। এ বাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে ভদ্রমহিলার পরনের শাড়ি বেশ বেমানান। কাজের দিদি হবেন বোধহয়। কাকে চাই? জিজ্ঞেস করলেন ভদ্রমহিলা। আমরা জ্ঞান প্রকাশ বাবুর সঙ্গে দেখা করতে এসেছি, উনি বাড়ি আছেন? দাঁড়ান, আমি আসছি। আবার বড় বড় ধাপ ফেলে উপরে উঠে গেলেন ভদ্রমহিলা। পরক্ষণেই এসে বললেন, বাবু আপনাদের ডাকছেন। ঘোরানো সিঁড়ি বেয়ে উপরে উঠছে দুজনে। দামি সুদৃশ্য মার্বেলের সিঁড়ি, চকচকে সেগুন কাঠের রেলিং, সিঁড়ির দেওয়ালে অনেকগুলো ওয়াল পেইন্টিং। কাদের যেন মুখের রেখচিত্র। বড় লোকের খেয়াল, টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। এত সুন্দর বাড়ি বিক্রি করে দিতে চাইছেন কেন? ঝামেলা টামেলা নেই তো?
দোতলার বিশাল করিডোরে একটা হাতলওয়ালা সুদৃশ্য কাঠের চেয়ারে জ্ঞানপ্রকাশবাবু বসে। দীর্ঘ ঋজু মেদহীন শরীর, মাথায় ধবধবে সাদা চুল, মসৃণভাবে দাড়িগোঁফ কামানো, চোখের রিমলেস গোল্ডেন ফ্রেমের চশমা, যেন ব্রিটিশ আমলের জমিদার বসে আছেন। প্রকাণ্ড সাইজের সেগুন কাঠের দরজা জানালা, একে কি সিংহ দরজা বলে। বারান্দার দেওয়ালে ওয়াল পেইন্টিং, কড়ি বর্গার উঁচু সিলিং। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখছিলেন অবনী। সামনে একটা আধুনিক ডিজাইনের সোফা সেট, এটাই একমাত্র জিনিস যেটা এখনকার সময়ের। ঘরের সঙ্গে বড় বেমানান। হাতের ইশারাতে বসতে বললেন জ্ঞানপ্রকাশ বাবু। জড়সড় হয়ে বসলেন দুজনে। তা বলুন, কি বলতে চান? আগে বাড়িটার ব্যাপারে কথা বলতে এসেছি। বাড়িটা আপনারা কিনতে চান? আশ্চর্য মানুষ তো, বাড়ি বিক্রি করবে বলে গেটে নোটিশ লটকেছেন, আবার জিজ্ঞেস করছেন বাড়ি কিনতে চান। আগে আমার বন্ধু বাড়িটা কিনতে চায়, সেজন্যই আসা, সুশান্ত বলল। বাড়িটা সেল করে দিল্লিতে ছেলের কাছে গিয়ে থাকবো, যত তাড়াতাড়ি হয় ভালো। অনেকেই আসছেন, সেভাবে কথা এগোয়নি। আগে এ বাড়ি তো স্বপ্নের বাড়ি, অপছন্দের প্রশ্নই নেই। বাড়িটা পেলে ধন্য হয়ে যাব। তবে একটা কথা বলতে পারি, বাড়িটার যত্ন পরিচর্যার এতটুকু খামতি হবে না। অবনী কথাগুলো ধীরে ধীরে বললেন। জ্ঞানপ্রকাশবাবু কয়েক মুহূর্ত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেললেন যেন। তারপর ধীরে ধীরে বললেন, এ বাড়ি ছেড়ে যেতে হবে স্বপ্নেও ভাবিনি। আসলে অর্থ, বিত্ত, সম্পদ বড় চঞ্চল, চিরস্থায়ী নয়। বাড়িটা কিনেছিলাম এখানকার নায়েব মশাইয়ের কাছ থেকে, তা প্রায় 20 বছর আগের কথা। তিনিও যৎসামান্য মূল্যের বিনিময় কিনেছিলেন তৎকালীন জমিদারের নিকট থেকে। বাড়িটি যত্নে থাকলে আমার শান্তি। হ্যাঁ, ব্যাংক লোন হলে চলবে না, নগদ ক্যাশ হলে কথা বলতে পারেন। সুশান্ত উসখুস করছিল। বলল, বাড়িটার দাম যদি বলেন। 20 লাখ লাগবে, পারলে কথা বলুন। এত টাকা! বিস্ময়ে হা হয়ে গেল দুজন। অপ্রস্তুত। সুশান্ত সোফা থেকে উঠে পড়ে বলল, একটু সময় চাইছি, আমাদের নিজেদের মধ্যে কথা বলে নেওয়ার সময়। ইম্পসিবল, এত টাকা কোথায় পাবো? অবনী হাল ছেড়ে দিয়ে বললেন। সুশান্ত মনে মনে একটা হিসেব করলো যেন। বলল, তোর কাছে কত টাকা আছে? 20 বাড়িয়ে 12 হবে, অবনী জানালেন। আমি 4 লাখ দিতে পারি। 16 লাখ বলে দেখি, রাজি হলে আছি, না হলে অন্য কোথাও দেখব। সুশান্ত বলল, তোর টাকা আমি এই মুহূর্তে কোত্থেকে দেব? এতটা রিস্ক না নেওয়াই ভালো। তুই বরং না করে দে। তোর যখন খুশি টাকাটা দিলেই হলো, আগে রাজি হন নাকি দেখি। দুজনে আবার সোফাতে গিয়ে বসল। সুশান্ত হাত কচলাতে কচলাতে বলল, সত্যি বলতে কি, বাড়িটার উপর আমাদের মায়া পড়ে গেছে। আমরা 16 লাখের বেশি দিতে পারবো না। জ্ঞানপ্রকাশবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। বললেন, 1 মিনিট বসুন, আমি জানাচ্ছি। ঘরের ভিতরে গিয়ে দেখলেন প্রজ্ঞা দাঁড়িয়ে। দরদামের কথাটা বোধহয় তিনি শুনেছেন। বললেন, কি করবে? ছেলের সাথে কথা বলে দেখি।
ওর মতামতটা জরুরি। ফোন স্ট্যান্ড থেকে রিসিভারটা তুলে নিলেন জ্ঞানপ্রকাশ বাবু। হ্যালো, শুনছিস? বাড়ির ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, যা বলবে তাড়াতাড়ি বলো। কোম্পানির কাজে বোম্বে যেতে হবে, এখনই বেরোতে হবে। 16 লাখ বলছে, নগদ টাকা। তোর কি মত? ফোনের ও প্রান্তে একটু বিরতি, তারপর বেশ ভারী গলায় উত্তর এলো। ঠিক আছে, কথা ফাইনাল করো। নট সো ব্যাড। সেদিন 16 লাখেই কথা ফাইনাল হয়েছিল। পয়সাই যে ভগবান, ত্রাণকর্তা, সেটা আবার প্রমাণিত হয়েছিল। এমনি এমনি পয়সার পিছনে ছুটে বেড়ান না তিনি। পয়সা সমৃদ্ধি আনে, সুখ আনে, স্বপ্নের বাড়ি এনে দেয়। স্বল্প বেতনের চাকরিতে সেই সময় এক লপ্তে 12 লাখ জোগাড় করা রীতিমতো অসম্ভব ব্যাপার। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন অবনী। তিলে তিলে পয়সা জমিয়ে অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে টাকাটা জমাতে পেরেছিলেন তিনি। কৃপণ বলে লোকে তাকে টিপ্পনি কাটে, সে কাটুক। বাড়িটা কিনে তিনি প্রমাণ করেছিলেন সুখ কিনতে পয়সা লাগে। সুশান্তর কথা মনে পড়াতে মাথাটা নুয়ে এলো অবনীর। লাখে এমন বন্ধু একজন মেলে। চিরকৃতজ্ঞ তিনি সুশান্তর কাছে। সেদিন সুশান্ত পাশে না থাকলে এই বাড়িটা তার নিজের হতো না। সুশান্তর এখনও বছর 2 চাকরি আছে, মাঝে সাঝে আসে, সুখ দুঃখের সর্বক্ষণের সাথী সে। চাকরির 10 বছরের মাথায় আবার 2টো সংবাদ পেয়েছিলেন অবনী, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদটা হলো তার প্রমোশন। তিনি প্রমোশন পেয়ে এলডিসি থেকে ইউডিসি হয়েছিলেন। খারাপ খবরটা ছিল দাদার দিক থেকে। রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ার খবর। দাদার জুট মিল লক আউট হয়ে গিয়েছিল। ডিউটিতে গিয়ে সবাই দেখল সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ ঝুলছে। সেই মিল আজও আর খোলেনি। দাদার চাকরি নেই, ছেলে বউ নিয়ে একেবারে অসহায় হয়ে পড়েছিল দাদা। অবনী অনেক বলে কয়ে দাদাকে হাওড়া থেকে কলকাতার উপকণ্ঠে মধ্যমগ্রামে এনেছিলেন। প্রথমে স্মৃতির বাড়িতে আনতে চেয়েছিলেন। এত বড় বাড়ি, দাদাদের অসুবিধা হওয়ার কথা নয়। ধরনী রাজি হননি, ভাইয়ের বাড়িতে আশ্রিত হয়ে থাকতে চাননি। কলকাতায় অনেক কাজের সুবিধা, অরণ্যের পড়াশোনাও অনেক সুবিধা হবে। একটা 1 তলা পাকা বাড়ি সমেত 3 কাঠা জায়গা মধ্যমগ্রামের বাদুতে দাদার নামে কিনেছিলেন অবনী। বাদু রোডের দুপাশে তখন ফাঁকা মাঠ, ছড়িয়ে ছিটিয়ে 2-4 খান বাড়ি। জলের দামে জমি বিক্রি হচ্ছে। ধুলাগড়ের বাড়িটা বিক্রি করে অল্প কিছু টাকা পেয়েছিলেন ধরনী। সে টাকা আর কতদিন? এরপর সংসার চলবে কিভাবে? বউ ছেলে খাবে কি? অরণ্যের পড়াশোনা চালাবেন কি করে? ধরনী নিজের লজ্জা মান সম্মান ঢেকে ভাইয়ের কাছে এসেছিলেন। কিছু টাকা সাহায্য কর, আমি একটা ভ্যান রিক্সা কিনে বাদু মধ্যমগ্রাম রুটে চালাই। একটু একটু করে তোর টাকা সব শোধ করে দেব। দাদা এই বয়সে এসে ভ্যান রিক্সা টানবে? প্রস্তাবটা ভালো লাগেনি অবনীর। তিনি বাদুর বাজারে একটা ছোট্ট জায়গা কিনে দোকান করে দিয়েছিলেন দাদাকে। চায়ের দোকান খুলেছিলেন ধরনী। সংসারটা বেঁচেছিল। ছেলে অরণ্য আজ গ্র্যাজুয়েট হয়েছে ওই দোকানটার আয় ইনকামে। অবনীর কাছে বাবার পরে দাদাই দ্বিতীয় মানুষ যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আজ অবসর জীবনে এসে ফেলে আসা অতীত বড় টানছে তাকে। সুদে টাকা খাটানোর হাতে খড়ি হয়েছিল অফিসে। সিথিতে বাড়ি কিনে চলে আসার পর সেই হাতে খড়ির বিদ্যাকে বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করলেন। অফিসে ওই কয়েকজনের কাছে টাকা খাটিয়ে আর কত পয়সা আসে? কথায় বলে কলকাতার বাতাসে টাকা ওড়ে। সেই টাকা ধরার কৌশল শিখতে হয়।
শীতের অলিতে গলিতে রিক্সা চলে। এখানকার বেশিরভাগ মানুষ রিক্সায় যাতায়াত করে। অবনী দেখলেন এখানে পয়সা উঠছে। তিনি রিক্সা স্ট্যান্ডের ইউনিয়নে যোগাযোগ করলেন। অফার দিলেন নতুন রিক্সা কিনে দেবেন তিনি, বিনিময়ে দিনের শেষে রিক্সা প্রতি 10 টাকা নেবেন। সারাই, পার্টস পাল্টানো সব তার খরচ। অভাবনীয় অফার। রিক্সাওয়ালার অভাব হলো না। অবনীর মনে আছে সিথির 5-6টা রিক্সা স্ট্যান্ডে সব মিলিয়ে প্রথম ধাপে 50টি রিক্সা কিনে দিয়েছিলেন তিনি। রোজ অফিস থেকে এসে হিসেবের মস্ত খয়েরি রঙের ডায়েরিটা নিয়ে বসতেন। দিন শেষে কত আদায় হলো, কত অনাদায়ী থাকলো তার হিসেব নিকেশ করতেন। প্রতিটি স্ট্যান্ডের ইউনিয়নের ফিট করা লোক এসে হিসেব কষে টাকা দিয়ে যেত। সেই রিক্সার সংখ্যা ক্রমে ক্রমে 100 হলো। এখন সেটা 200রও বেশি। হাতে খড়ির বিদ্যা গ্র্যাজুয়েট হয়ে থামল না, এবার মাস্টার্স করতে হবে। অবনীর নজর পড়ল সিথির দৈনিক বাজারগুলোতে। সবজি আর মাছ বিক্রেতাদের ব্যবসা চালাতে টাকা দরকার। বাজার কমিটিগুলোর সঙ্গে কথা বললেন অবনী। প্রস্তাব দিলেন বাজারের প্রত্যেক সবজি ও মাছ বিক্রেতাকে তিনি টাকা দেবেন। দিনের শেষে 2% ইন্টারেস্ট সহ আসল ফেরত দিতে হবে। রোজকার কারবার, এই তো সুবর্ণ সুযোগ। পরের টাকায় ব্যবসা করে লাভের টাকায় স্বল্প সুদ দিতে কারও আপত্তি থাকলো না। দিনকে দিন খাতকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। খোলা বাজারের টাকা খাটানোর ব্যবসা রমরমিয়ে চলছে। অবনী চাকরিতে বেতন যা পান তার 20 গুণ টাকা প্রতি মাসে আসতে লাগলো। অফিস ফিরে অবনী হিসেব নিয়ে বসে পড়তেন। ব্যবসার পরিধির সঙ্গে কাজের পরিধি বাড়ে। রাত গড়িয়ে যেত গভীর রাতে। হিসেব মেলাতে গিয়ে শরীর বেহিসাবির আচরণ করছে। হাওয়ায় টাকা ধরতে গিয়ে শরীর হাওয়া হয়ে যাওয়ার জোগাড়। সেদিন রাতে শ্রান্ত ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিলেন অবনী। রেণুকা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছ? নিজেকে শেষ করে কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না। অনেক দিন অনেকবার তোমাকে বলেছি, এবার একটা কাজের লোক রাখো। কথা শোনোনি। কার জন্য এত পরিশ্রম করছো? এক মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে, পড়াশোনায় ভালো। দেখবে ও একদিন ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। শ্লোকে আছে না, কৃপণের সমান দাতা নেই। দেখবে তোমার কষ্টের টাকা 12 ভূতে লুটে পুটে খাচ্ছে। কালই একটা লোকের খোঁজ করো, দরকারে আরও লোক রাখো। নিজে বাঁচলে বাপের নাম। রেণুকা ঠিক কথাই বলেছে। ব্যবসা একটা অর্গানাইজেশন, সেখানে মেকানিজমের দরকার। প্রতিটি অর্গানাইজেশনের প্রাণ তার কর্মচারী। সেই কর্মচারী কোথায়? তিনি তো ধ্বংসের পথে পা বাড়িয়েছেন। রেণুকার মাথায় যেটা এলো সেটা তার মাথায় এলো না কেন? চোখ বুজে ঠিক এই কথাগুলো ভাবছিলেন অবনী। তিনি ব্যবসা বাড়িয়েছেন, কিন্তু তা রক্ষা করার কথা ভাবেননি। ব্যবসা একটা অর্গানাইজেশন, তাকে স্মুথলি চালাতে হলে স্টাফের দরকার। এক হাতে সামলাতে গেলে লাভের গুড় পিঁপড়ে খাবে। এটাকে হিসাবই নয়, বেহিসেবি বলে। অফিস আর ব্যবসা একসঙ্গে চালানো যায় না। কালই অফিসে গিয়ে সুশান্তর সঙ্গে কথা বলতে হবে। ওর যদি কোনো পরিচিত কম্পিউটার জানা ছেলে থাকে, আপাতত একটা স্টাফ হলে চলবে। পরে অবস্থা বুঝে ব্যবস্থা। মাঝে মাঝে অরণ্য এসে ব্যবসার কাজে সাহায্য করত, এখন তাকে আর পাওয়া যাবে না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ পেয়েছে সে। 1000 জায়গায় ছুটে বেড়াতে হয়। অরণ্যর আশা আর না করাই ভালো, মনে মনে বিড়বিড় করছিলেন অবনী। চোখ খুলে বললেন, মনের কথা বললে। কালই সুশান্তকে একটা বিশ্বস্ত ছেলের কথা বলবো। এভাবে চললে আমি শেষ হয়ে যাব। অফিসে কাজের ফাঁকে একসময় সুশান্তকে ধরলেন অবনী। একা একা ব্যবসা চালাতে পারছি না,
তোর পরিচিত কোনো বিশ্বস্ত ছেলে আছে? কম্পিউটার জানলে ভালো হয়। হ্যাঁ, তোর চৈতন্য হয়েছে দেখে ভালো লাগছে। ব্যবসা করা যায়, কিন্তু চালানো যায় না। দাঁড়া, এখনই ফোন করে দেখি। একটা বিশ্বস্ত ছেলে আছে, ভালো কম্পিউটার জানে, একটা দোকানে কাজ করে। কথা বলতে বলতে ফোন করলো সুশান্ত। ফোনে কথা শেষ করে অবনীর দিকে তাকিয়ে বলল, কাল তোর সঙ্গে কথা বলতে আসবে অলোক, কথা বলে নিস। সন্ধে 8টা নাগাদ অলোক এসেছিল। অবনী অফিস থেকে এসে ফ্রেশ হয়ে হিসেবের ডায়েরি খুলে বসেছিলেন। অলোককে দেখে বসতে বললেন। সাদা সিধে গোবেচেরা টাইপের চেহারা, আপাদ মস্তক দারিদ্র্যের ছাপ, শীর্ণ শরীর, উজ্জ্বল চোখ। দেখলে বোঝা যায় ভিতরে একটা দুঃসহ কষ্ট লুকিয়ে রেখেছে। ছেলেটাকে দেখে নিজের কলেজ জীবনের কথা মনে পড়ল অবনীর। যেন সদ্য তরুণ অবনী তার সামনে দাঁড়িয়ে আছে। সুশান্তর রেকমেন্ডেশন তার কাছে উপহার। অলোককে বিশেষ জিজ্ঞেস করার কিচ্ছু নেই। চোখ তুলে বললেন, কাল থেকে কাজ করতে পারবে? আগে আমি একটা দোকানে কাজ করি, 12,000 পাই। একটু বেশি না পেলে কাজটা ছাড়ি কি করে? উজ্জ্বল চোখ দুটো মেলে কথাগুলো বলল অলোক দত্ত। 15 দেব, পরে আরও বাড়বে। আগামীকাল রবিবার সকাল সকাল চলে এসো, আগে কাজটা বুঝে নাও। মাথা নাড়ল অলোক। অবনীর মনে আছে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ব্যবসাটাকে দাঁড় করিয়েছিল অলোক। এখনও সেই অলোকই প্রধান ভরসা। ঠিকমতো তাগাদা আর পরিচালনার অভাবে লাখ লাখ টাকা বাজারে অনাদায়ী পড়েছিল। কম্পিউটারের সমস্ত খাতকের নাম ধাম তুলে একে একে প্রতিটি ব্যবসায়ীর কাছে গিয়ে অনাদায়ী সব টাকা তুলেছিল ছেলেটা। একটা পয়সা এদিক ওদিক করতে দেয়নি। অলোক এখন তার ব্যবসার ডান হাত। ইতিমধ্যে আরও 2জন ছেলেকে ব্যবসার কাজে লাগিয়েছিলেন অবনী। অলোকই সব দেখভাল করে। বাজারে আরও টাকা ছড়িয়েছেন তিনি। বাজারের কাপড়ের দোকান, মুদির দোকান, সর্বত্রই টাকা খাটছে। যে টাকার জন্য বাবা মার চিকিৎসা হয়নি, দাদার পড়াশোনা হয়নি, সেই টাকা এখন সিথি অঞ্চলের কোণে কোণে ছড়িয়ে। জীবনে টাকা চেয়েছিলেন, টাকার পুজো করেছেন ঈশ্বর জ্ঞানে। না খেয়ে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অনেক ত্যাগ স্বীকার করে টাকার পিছনে ছুটে বেরিয়েছেন। হাওয়ায় ভেসে থাকা টাকা তিনি ধরতে পেরেছেন। সেই টাকায় অনেকের উপকার হয়েছে, এখনও উপকৃত হচ্ছে। সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক। টাকা থাকলে কি সুখ আসে? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি অবনী। জীবনে কৃপণতা করেছেন, নিজেকে কষ্ট দিয়েছেন, কিন্তু কারো স্বার্থে এতটুকু আঘাত দিয়ে নয়। অফিসের কাজে এতটুকু গাফিলতি করেননি। ঠিক সময় অফিসে গেছেন, অফিস আওয়ারের পর বেরিয়েছেন। যাদের টাকার দরকার বুঝে শুনে টাকা দিয়েছেন। অনেকেই সুদের টাকা কম দিয়েছে, কেউ কেউ আবার আসলটাই কম দিয়েছে। এসব ব্যবসার অঙ্গ, মেনে নিতে হয়। এ নিয়ে ঝামেলা করেননি তিনি। অবনীর বিশ্বাস ভালো কাজের পুরস্কার আছে। তার বিশ্বাস অমূলক নয়। বড় মেয়ে শ্রেয়ার বিয়ে হয়ে গেছে। বড় জামাইয়ের হার্ডওয়্যারের ব্যবসা রমরমিয়ে চলছিল। হঠাৎ কি হলো কে জানে, এখন সত্যেনের ব্যবসায় মন্দা চলছে। লাভ ম্যারেজ, ইন্টারফেয়ার করেননি তিনি। ছোট মেয়ে তিয়াশা ইংলিশে মাস্টার্স করে মাস 3 হলো একটা হাই স্কুলে চাকরি পেয়েছে। আর তার কিছু পাওয়ার নেই। তিয়াশাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে শান্তি। সমস্যা একটা জায়গায়, সেটা হলো তার ব্যবসার ক্ষেত্র। তিয়াশার ব্যবসায় ন্যাক নেই। ভবিষ্যতে কে ব্যবসার হাল ধরবে তিনি জানেন না। মনে মনে ঠিক করে রেখেছেন অলোককে পুরো ব্যবসার ভার দেবেন। লাভের টাকা 2 মেয়ের অ্যাকাউন্টে জমা পড়বে। অলোকই পারবে তার ব্যবসাটা ধরে রাখতে। ছেলেটার বেতন আর একটু বাড়াতে হবে। অবশ্য 2 বার মাইনে বাড়িয়েছেন, এটা যথেষ্ট নয়। সরকারি চাকরিতে তো বছরে 1 বার ইনক্রিমেন্ট,
আর 2 বার ডিএ বাড়ত। সে তুলনায় ছেলেটাকে কিছুই দেওয়া হয় না। বাস্তবের মাটিতে পা ফেলে এগিয়ে যাওয়া মানুষটি আজ এই অবসর জীবনে এসে হঠাৎ ভাবসাগরে পাড়ি দিয়েছে। এমনই হয়, সময় মানুষকে কখন কোথায় নিয়ে ফেলবে কেউ জানে না। জীবনের শেষ প্রান্তে এসে একটা কাঁটা বুকের মধ্যে খচখচ করছে, রক্তক্ষরণও হচ্ছে যেন। কাঁটাটা কি উপড়ে ফেলতে পারবেন? শরীরের দিক থেকে মোটামুটি ঠিকই আছেন। বছর 3 আগে হার্টের প্রবলেম ধরা পড়েছে, বিপিটাও বেড়েছে। এ বয়সে এসব একটু আধটু হয়, সিরিয়াস কিছু নয়। ওষুধ চলছে, নিজের শরীরের প্রতি তার অগাধ বিশ্বাস। মেয়ের ঘরে নাতিপুতি না দেখে তিনি কোথাও যাবেন না। আসছি স্যার। অনুমতি নিয়ে অলোক সামনে এসে দাঁড়িয়েছে। ছেলেটাকে আজ এমন দেখাচ্ছে কেন? কেমন ম্লান, বিষণ্ণ, বিধ্বস্ত। বাস্তবের মাটিতে পা দিয়ে চমকে গেলেন অবনী। অলোক এমন করে তার দিকে তাকিয়ে আছে কেন? পারলে যেন গিলে খায়। চোখ দুটো রক্ত জবার মতো, এলোমেলো চুল, মুখাবয়বে বিন্দু বিন্দু ঘাম, দৃঢ় শক্ত চোয়াল, যেন প্রতিহিংসার আগুন জ্বলছে লাল চোখ দুটোতে। আজ কি হলো অলোকের? তবে কি ও সব জেনে গেছে? ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। অর্পণ কি পারবে এই রহস্যের সমাধান করতে? জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে টুইনশিপ মিডিয়াকে। পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, যাতে উপন্যাসের বাকি 8টি পর্ব আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।